ঈশান নিয়াজকে নিয়ে যতক্ষণে এখানে পৌঁছেছে তিতির ততক্ষণে বেরিয়ে গেছে এখান থেকে। ভিতরে এসে রুষাকে বা তিতিরকে কাউকে দেখতে পেল না ঈশান। দরদর করে ঘামছে ছেলেটা। নিশিকেও দেখতে পাচ্ছে না। নিয়াজ দ্রুত কল করে নিশিকে। নিশি এসেও পায়নি তিতিরকে। রুষাকে সে চেনে না বিধায় এখানে রুষা ছিল কিনা বলতে পারছে না সে। সিঁড়ি দিয়ে নামতে যাবে তখন ব্যস্ত হয়ে উঠতে দেখা গেল নিশিকে। মেয়েটার চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। সে এতক্ষণ নিয়াজের সাথে ছিল, এসব চিন্তা এক নিমিষে ভুলে গেলে ভাইকে দেখে ঝরঝর করে কেঁদে ফেলল। ভাইয়া বারবিকে পাচ্ছি না তো। ঈশান রুহু আত্মা সব শুকিয়ে এসেছে। ব্যস্ত হয়ে তাকালো নিয়াজের দিকে। তুই হিয়ারি না করে আসতে পারিসনি? নিয়াজের মুখও চূড়ান্ত গম্ভীর। অপরাধ বোধে ছেয়ে গেল। নিশির কথা তো বলতে পারল না। বন্ধুর দিকে অসহায়ভাবে তাকিয়ে বলল, আমি সোনার। 5 মিনিটের মাথায় নিশিকে যেতে বলি। ঈশান ভ্রুজোড়া কুঁচকে ফেলে। নিশির দিকে তাকায়, ও আলাদা ছিল কেন? নিশি চোখের পানি মুছে বারবার ওড়নাতে মাথা নিচু করে ফেলে। ফুপিয়ে ফুপিয়ে জবাব দেয়, ভাইয়া ওর মান্থলি প্রবলেম এর সময় খুব প্রবলেম হয়। মাইগ্রেন বাড়ে, পেটে ব্যথা, সাথে সেন্সলেসও হয়ে যায়। বমি করে ভাসিয়ে ফেলে। ঈশানের বুকের ভিতর ধকধক করছে। বোনকে কঠিন গলায় বলে, তাহলে বের হতে গেলি কেন হু? আমি না করেছিলাম, ওর কিছু পার্সোনাল জিনিসপত্র লাগতো। আমি বলেছিলাম আমি নিয়ে আসবো। তোমাকেও বলতে বলেছিলাম, তাও রাজি হলো না। মার্কেটে ঢোকার সাথে সাথে মাথা ঘুরে যায় ওর। নিয়াজ ভাইয়ের সাথে দেখা হয়। আমরা ওকে এখানে আনি। নিয়াজ ভাইয়ের পরিচিত বলে চুপ করল নিশি। কান্নার তোরে কথা জড়িয়ে আসছে। আমরা যেতে চাইনি ওকে রেখে। ও তখন বেশ সুস্থ বোধ করছিল। তখন ওর জোরাজুরিতেই যাই। ও স্বাভাবিক ছিল। হুট করে নিয়াজ ভাইকে কল করে রুষার ভয়েস শোনায়। আমি বাথরুমে ছিলাম, আমি বের হওয়া মাত্র ছুটে এসেছি আমি। এসে পাইনি, আসতে সর্বোচ্চ 10 মিনিট লেগেছে। ঈশান জোরে জোরে শ্বাস নিচ্ছে, ভয়ে কাঁপছে বুকটা। রুষাকে সে এক পয়সার বিশ্বাস করতে পারে না। নিয়াজ বন্ধুর কাঁধে হাত রাখলো। ভরসার গলায় বলল, সাজিদকে জানিয়েছি আমি। ও খোঁজ করেছে। বলল লাস্ট লোকেশন এখানেই। রুষা সাইকোপ্যাথ নিয়াজ, ও মেয়েটার ক্ষতি করে ফেলবে না তো? ঈশানের বিধ্বস্ত কণ্ঠে চমকে উঠল নিশি। নিয়াজ দুজনেই। নিয়াজ বন্ধুর হাত ধরে টানতে টানতে বাইরে ছুটল। পিছন পিছন নিশি। জোহরের আজান পড়ছে আরো আধা ঘন্টা আগে। 1:30 বাজে এখন। রাস্তাঘাটে নামাজ পড়তে মুসলিদের দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তায় ভিড় ভাট্টা বেশ কমেছে। নামাজের সময়ের জন্য হয়তো এতক্ষণ ধরে এদিক সেদিক খোঁজাখুঁজি করেছে তিতিরকে। ঈশানের মাথা রাগে দপদপ করছে। মেয়েটা সেদিনও নিখোঁজ হলো, তার আগে সুন্দর মতো ফোন বন্ধ। কি ফোন চালায়, চার্জ থাকে না। রোজা রেখে পাগলের মতো ঘোরাঘুরিতে চরম ক্লান্ত দেখাচ্ছে তিনজনকে। আচমকা কল বেজে উঠল ঈশানের। আননোন নাম্বার। ল্যান্ডলাইন দেখাচ্ছে। এ সময় ল্যান্ডলাইনে কে ফোন করতে পারে? ধরবে না করে এদিক ওদিক ব্যস্ত হয়ে তিতিরের খোঁজ করে উদাস ভঙ্গিতে। কলটা তুলতেই ওপাশ থেকে ভেসে আসে এক মেয়েলি গলা। স্যার, আমাদের এখানে একজন পেশেন্ট এসেছে। অ্যাক্সিডেন্টের। তেমন কিছু না হলেও প্রচন্ড দুর্বল। লাস্ট নাম্বার আপনার ছিল? আইডি কার্ড আছে পার্সে, রেহনুমা নাম। ঈশান উত্তেজিত হয়, জানে পানি পায় যেন। কপালে আঙুল ঘষে এক প্রকার চিৎকার করে জবাব দেয় মহিলাকে, জি আমার ওয়াইফ। আপনাদের লোকেশন প্লিজ। একটু দ্রুত বলুন। স্যার, সিটি হসপিটাল। নিয়াজকে নিশির দিকে ইশারা করে নিজে ছুট লাগায় নিজের রয়্যাল এনফিল্ড খানা নিয়ে। নিয়াজ গাড়ি আনেনি। নিশি তিতিরের রিকশায় ঘুরতে চাওয়ার বায়নায় দ্রুত সিএনজি দাঁড় করিয়ে নিশিকে নিয়ে উঠে বসে। সিটি হসপিটাল খুব একটা দূরে নয় এখান থেকে। মিনিট 10 এর মধ্যে পৌঁছলো ঈশান। উন্মাদের মতো ছুটে পৌঁছলো 5 নম্বর ফ্লোরে। তিতিরের জ্ঞান ফেরেনি। ডাক্তার ঈশানকে দেখে একগাল হাসলো। অবাক হলো সম্ভবত। ততক্ষণে হন্তদন্ত নিয়াজ এবং নিশিও এসে পৌঁছেছে। ঈশানের পাশে নিয়াজকে দেখে হাসির প্রসার আরো বাড়ল।
ওরাও অবাক হলো বৈকি। নিশি নেমপ্লেট খেয়াল করল, গোটা গোটা অক্ষরে লেখা ডক্টর রিয়াদ, লং টাইম নো সি হা। ঈশান হাসতে চেষ্টা করল। পুরনো বন্ধু রিয়াদ, তার বহু বছর পর দেখা হলো। অন্য সময় হলেও উচ্ছ্বসিত হতো সে এবং নিয়াজ, তবে এই মুহূর্তে কারোরই সে মন মানসিকতা নেই। তিনজনই ব্যস্ত হয়ে তিতিরকে খুঁজতে ব্যস্ত। ঈশান হা মিলিয়ে অস্থির গলায় বলল, রেহনুমা হেলাল। ডক্টর রিয়াদ মাথা নাড়ে। রুম 107-এ। তোরা আমার কাজিন। নিয়াজ নিশি থমকায়। ঈশান বউ পরিচয় দিল না। কাজিন বলল, এই মুহূর্তে সেটা নিয়ে জলঘোলা করল না। ডাক্তার রিয়াদ সম্ভবত খুশি হলো। রিসেপশনিস্ট মেয়েটা ভুল শুনেছিল তাহলে। মেয়েটা ম্যারিড নয়। ইশারা করল তার সাথে আসার। ঈশান ব্যস্ত পায়ে এগোলো সেদিকে। তিতিরের জ্ঞান ফেরেনি। রাস্তায় বাইকের সামনে পড়ে মেয়েটা। বাইকার খুব সাহসের সাথে থামিয়ে ফেলে। তবে হালকা চোট পেয়েছে, সাথে শরীর দুর্বল থাকায় সেন্সলেস। ঈশান, মেয়েটা বেশ উইক। অ্যানিমিয়া আছে প্রচন্ড রকমের। হিমোগ্লোবিন খুব কম, সাথে পিরিয়ড চলছে। মেবি মেন্টাল ট্রমা যাচ্ছে। একটু দেখে শুনে রাখবি ওকে। ঈশান কাতর চোখে দেখে এলোমেলো চুলের পরে থাকা মেয়েটাকে। নিশি গিয়ে ততক্ষণে বোনকে বুকে জড়িয়ে নিয়েছে। আরো টুকটাক কথা বলে বেরিয়ে গেল ডাক্তার। নিয়াজ এবার ধরল ঈশানকে। ও তোর কাজিন? তুই নিশিকে নিয়ে আমার বাইকে আয়, আমি ওকে সিএনজিতে নিয়ে যাই। আমার কথাই জবাব দে তুই। ঈশান বিরক্ত মুখে বলে, আগেই এত মানুষকে জানাতে চাচ্ছি না আমি। রুষাকে চিনিস তোরা? রুষা এর আগে দুনিয়াদারি জানিয়েছিল ও আমার গার্লফ্রেন্ড। ফ্রেন্ড সার্কেলের কারোর জানতে বাকি নেই। এখন বিয়ে করেছি তিতিরকে। রিয়াদরা সুবিধার না, জানিস তুই? ঝামেলা করতে ওস্তাদ। রুষা মানসিক রোগী। ওকে এসব বলে খেপিয়ে তোলার মানে আছে? আজ তিতিরকে ও যে কিছু করে ফেলেনি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। ওকে সুস্থ রাখতে, হেফাজতে রাখতে, দুনিয়া থেকে আড়ালে রাখলে ক্ষতি কি? নিয়াজ সন্তোষ প্রকাশ করে ঈশানের যুক্তিতে। সত্যিই বলছে সে। রুষাকে যত মানুষ ঈশানের সাথে বিচ্ছেদ বা তিতিরের সাথে বিয়ের কথা জিজ্ঞেস করবে, মেয়েটা তত মানসিকভাবে ভয়ঙ্কর হবে। তখন তিতিরের ক্ষতি করতে হাত ধুয়ে পড়বে। দেওয়ানবাড়িতে সবার মুখে চিন্তার ভাঁজ। দুপুরের পর পর তিতিরকে জ্ঞানহারা অবস্থায় নিয়ে এসেছে ঈশান। দরজা খুলে তিতিরকে ঈশানের কোলে এমন অবস্থায় দেখে চিৎকার চেঁচামেচি পড়ে গেছে গোটা বাড়িতে। চন্দ্রা দেওয়ান উপরে যেতে পারছে না নাতনির কাছে সিঁড়ি ভেঙে। অনবরত দোয়া পড়ে যাচ্ছেন এখান থেকে। গিন্নিরা পরপর এসে দেখে যাচ্ছেন মেয়েকে। রাইসুল দেওয়ানরা তিন ভাই অফিস থেকে এসে ছুটেই এসেছেন। ঈশান গম্ভীর মুখে শাওয়ার নিয়ে বের হলো। ঘরের মধ্যে প্রচন্ড ভিড়। একের পর এক সবাই এসে ভিড় করছে। এই যেমন এখন ভাই-বোনগুলো সবকটা এসে মরা কান্না জুড়েছে। ঈশান বিরক্ত চোখে সবকটাকে পরখ করে জোরে সোরে ধমক লাগালো। পেশেন্টের পাশে এ কারণেই মানুষজন থাকতে নিষেধ করে। তোদের কান্নার ঠেলায় পেশেন্ট নিজে কনফিউশনে পড়বে, সে কি আদেও বেঁচে আছে কিনা। বের হ। ভাইয়ের ধমকে গুটি গুটি পায়ে বের হয় সবাই। ঈশান দরজার ছিটকিনিটা আটকে এসে বসে তিতিরের পাশে। ঠোঁটের পাশটা কেটে গেছে, রক্ত জমাট বেঁধে আছে। হাত বাড়িয়ে বৃদ্ধাঙ্গুলি স্লাইড করল নরম গোলাপি অধরের ওপর। আমাকে মেরে ফেলবি তুই তিতির, মেরেই ফেলবি। পরপর দুটো দিন এরকম ভয় পাইয়ে দিয়েছিস। তোকে হারানোর ভয়ে তো অর্ধেক আয়ুই বোধহয় কমে গেছে আমার। উঠে গিয়ে লক করা তার পার্সোনাল ড্রয়ার থেকে কিছু একটা বের করলো। হাতের জিনিসটা ঘুরিয়ে ফিরিয়ে পরখ করলো। তিতিরের দিকে তাকালো একবার, দীর্ঘশ্বাস ফেললো। হাতের জিনিসটা আলগোছে শার্টের নিচে প্যান্টের পিছনে গুজে ফেললো। গায়ে শার্ট জড়িয়ে বাইকের চাবি নিয়ে বের হয়। নিচে নামতেই দেখা হয় সবার সাথে। বাড়ির শুদ্ধ সকলেই বসা ড্রয়িং এ। ঈশানকে অসময়ে ফিটফাট হয়ে বাইরে যেতে দেখে ভ্রু কপালে তোলে সকলে। রাইসুল দেওয়ান ভীষণ গম্ভীর গলায় এক প্রকার ধমকে ওঠে ছেলেকে। মেয়েটা অসুস্থ, জ্ঞান ফেরেনি এখনো। ওর কাছে থাকবে তা না, কোথায় যাচ্ছে? ঈশান শার্টের হাতা ধীরে সুস্থে ফোল্ড করে। বাবার দিকে না তাকিয়েই জবাব দেয়, ইম্পর্টেন্ট কাজ আছে, ইফতার করে নিও, রাত হবে ফিরতে।
কাউকে কিছু বলার সুযোগই দিল না আর ঈশান দ্রুত পায়ে বেরিয়ে গেল। প্রথম ইফতারে বাড়ির বড় ছেলে বাড়ি নেই। রাগে গজগজ করছেন রাইসুল দেওয়ান। ছেলের ফোন বন্ধ, তিতিরের জ্ঞান ফিরেছে। ঈশান বেরিয়ে যাওয়ার খানিক পরেই নিশি নুরি পাশেই ছিল সবসময়। নিচে নামতে বারণ করা সত্ত্বেও দুর্বল শরীর নিয়ে নেমেছে। এ বাড়িতে প্রথম ইফতার সবাই একসাথেই করে। দু চোখ লুকিয়ে খুঁজলো কাঙ্ক্ষিত মানুষটাকে, দেখতে পেল না। তবে জিজ্ঞেস করলো না কাউকে। রাইসুল দেওয়ান তিতিরকে নিজের পাশে নিয়ে বসলেন। এখন ঠিক লাগছে মা? মাথা ঝাঁকায় সে। তবে মোটেই ঠিক লাগছে না। পিরিয়ডের ব্লিডিং বন্ধ হওয়ায় পেইন আপাতত নেই। তবে মাথার অসহ্য ব্যথাটা আছে। তবে প্রকাশ করে না। এমনিতেই তাকে নিয়ে অশান্তির শেষ নেই। রাইসুল সাহেব নয়নের দিকে ফেরে। সে অসহায় দৃষ্টিতে তাকিয়ে তিতিরের দিকে। তোমার ভাইকে পেয়েছো কলে? নয়ন মাথা নাড়ে। অপেক্ষা করতে না করেছে, রাতেও খেয়ে ফিরবে। তিতির এর বুকটা আচমকা হু হু করে ওঠে। তার এ অবস্থা সত্ত্বেও বাইরে গেছে ঈশান। কি কাজ হতে পারে বাইরে আজকের? অজানা আশঙ্কায় ভরে ওঠে মনটা। রুষার কাছে যেতে পার কি? মান অভিমান ভাঙাতে তা কি করে হয়? মনে মনে ধমকায় নিজেকে। অসম্ভব, ও তো নয়। তিতিরের অসহ্য মাথা ব্যথা এখন বেশ কমেছে। রাহেলা এতক্ষণ তেল মালিশ করে গেলেন মেয়ের মাথায়। তিতির নিজের ঘরে এসেছে এবার আচমকা। 5 দিনেই পিরিয়ড ঠিক হয়েছে তার। এটা নিয়ে অবশ্য সে মহা খুশি। মাথা ব্যথাটাও কমে এসেছে। শাওয়ার নেবে সে। সারাদিনের ক্লান্তিতে গা চটচট করছে কেমন একটা। রাতের ডিনার সেরে বেশ সময় নিয়ে শাওয়ার নিয়ে বের হলো সে। বিছানার দিকে তাকিয়ে চোখ কপালে উঠল। ঈশান বসে আছে, ধ্যান অবশ্য ফোন স্ক্রিনে। এই যে সমস্যায় পড়ল তার ঘরে এই সময়ে কেউ আসতো না। এ বাড়ির পুরুষ মানুষরা তো জীবনের দরজায় নক না করে ঘরে ঢোকে না। কক্ষনো না। শুধুমাত্র এই অসভ্য লোকটা বাদে তিতির যথারীতি জামাকাপড় নিয়ে ঢোকেনি, তোয়ালে পেঁচানো। ঈশান এক নজর দেখল তিতিরকে, মন দিল ফোনে। ক্যাটক্যাটে গলায় বলল, এমন চুপসে দাঁড়িয়ে আছিস কেন? এমন না তো দেখিনি। আরো অনেক কিছুই দেখেছি। জামাকাপড় পরে ঘরে চল। তিতির কাচুমাচু করে বেরিয়ে আলনার ওপর থেকে সুতির ওড়না শরীরে পেঁচায়। আলমারি খুলে দ্রুত হাতে জামাকাপড় নিয়ে বাথরুমে ঢোকে। বের হয় কিছুক্ষণের মধ্যে। ঈশান যথারীতি বসা সেখানেই। অসহ্যকর একটা। তিতির মুখ বাঁকায়। আপনাকে আর কতবার বললে আপনি দরজা নক করে ঢুকবেন? রাফির যে সেন্স আছে আপনার মধ্যে সেটাও নেই। ঈশান বোধহয় অবাক হলো বেশ। অবাক কণ্ঠেই বলল, বউটা তো তুই ওদের নোস, ওরা তো নক করবেই। তিতির হতভম্ব হয়। মাঝে সাঝে ঈশানের উদ্ভট কথাগুলো চমকে দেয় তাকে। চিরাচরিত গম্ভীর ঈশানের সাথে এহেন হেঁয়ালি যায় না একদম। আপনি প্লিজ ঘরে যান, আমার শরীরটা ভালো লাগছে না। কথা বলার মুড নেই। ঈশান বিনা বাক্যে উঠে আসে বিছানা থেকে। তিতির হাঁপ ছাড়তে ছাড়তে চিৎকার করে ওঠে হঠাৎ। সেই শূন্যে ভাসছে। ঈশান আলগোছে পাঞ্জা কোলে তুলে নিয়েছে তাকে। তিতির চিৎকারে তপ্ত নজর দিল তার দিকে। আর একবার চিৎকার করলে মুখ বন্ধ করব কিন্তু। কথাটা বলেছে ঈশান তিতিরের ঠোঁটের দিকে ইশারা করে। তিতির দু হাতে মুখ চাপা দেয়। এই ঘরে এসে সে সিনক্রিয়েট করতে চায়। রোজ রোজ একবার বাড়ির সবার চোখে পড়ুক সেটা চাস? তিতির কথা বলে না। অসহ্যকর পুরুষ একটা। ঈশান পায়ের সাহায্যে দরজা খুলে নিজে আসে নিজের রুমে। তিতিরকে বিছানায় শুইয়ে শব্দ করে বন্ধ করে দরজা। তোর পিরিয়ড ঠিক হয়েছে? হু। মুখ ফসকে বলে ফেলে। চোখ বড় বড় করে ফেলে মেয়েটা। সর্বনাশ হয়েছে। ঈশানী বা এই এক কথা জিজ্ঞেস করলো কেন? গলা শুকিয়ে কাঠ হলো। এমনিতেই ঈশানের সামনে এলে তার দিন দুনিয়া কাঁপে। ঈশান নিজের শার্ট খুলতে খুলতে এগিয়ে এলো তার দিকে। তিতির এলোমেলো দৃষ্টি এদিক সেদিক সরাতে ব্যস্ত। আমতা আমতা করে বলল, ঠ ঠ ঠিক হয়নি, পিরিয়ড ঠিক হয়নি। চেক করি। মাথায় আকাশ ভেঙে পড়ল তিতিরের। এই কি ধরনের বেলাল্লাপনা কথাবার্তা? দু হাতে ঈশানের উন্মুক্ত বুকে ধাক্কা দিয়ে সরে এলো বিছানা থেকে। মেজাজ খারাপ হলো তার। লোকটার কাছে এক প্রকার আতঙ্ক নিয়ে আসতে হয় তার। অসহ্যকর অনুভূতি। ক্রমাগত অসম্মান করে তাকে লোকটা।
কান্না পেল তিতিরের, কেমন কেঁপে উঠল শরীর বিতৃষ্ণায়। সোফায় এসে বসলো পা গুটিয়ে। ঈশান ততক্ষণে উদাম শরীর নিয়ে উপুড় হয়ে শুয়ে পড়েছে সফেদ বিছানায়। তিতির না চাইতেও দেখলো দু হাত বালিশের ওপরের দিকে দেওয়া, পিঠে প্রজাপতির ন্যায় কারুকার্য ফুটে উঠেছে। যথারীতি কোমরের ট্রাউজার নামতে নামতে বিপদসীমার কিনারায়। তিতির বিরক্তসূচক শব্দ করে অন্যদিকে ফেরে। ঈশান আবার সোজা হয়েছে ততক্ষণে। পরে তিতিরের অস্থির মনোভাব। মাথার নিচে দু হাত ভাঁজ করে দিয়ে শোয় সে। তাকায় এদিকে, তিতির তাকায় না। বলুন, তাকাতে বলেছি। তিতির হতাশ চোখে তাকায়, হার্টবিট মিস হলো তার। মাথার মধ্যে কোথা থেকে এসে হানা দিল হাজার একটা দুষ্টু পচা পচা চিন্তা। ঈশান চিত হয়ে শোয়, নগ্ন পুরো ওপরের অংশ, লোমহীন ফর্সা বুক কেমন তেল চিপচিপ করছে। পেটের কাছে সিক্স প্যাকের ছাপ স্পষ্ট। ট্রাউজার কোমর থেকে বেশ নিচে, 6 খণ্ডের শিল্পীর কারুকাজ নিচের দিকে ভি শেপ হয়ে নেমে গেছে। ইশারা করছে কিছু একটা। তিতির টেনে হিঁচড়ে দৃষ্টি সরায়। আপনি দয়া করে ভদ্র হয়ে ঘুমাবেন। ঈশানের মুখে বিদ্রূপের হাসি ফোটে যেন। হাসকি স্বরে বলে, এখানে অভদ্রতার কি দেখলি? আমি ভদ্র নই? তিতির ভুলেও তাকাচ্ছে না ঈশানের দিকে। বাঁকা হয়ে বসেছে, জামা কাপড় পরে তারপর সোজা হয়ে শুতে। কি সমস্যা? প্যান্ট তো এ জীবনে ওপরের দিকে দেখলাম না, আরেকটু তুলতে কি সমস্যা? ইস, সব দেখাই যাচ্ছে। রাগ করবে নাকি হাসবে বুঝতে পারল না ঈশান। মেয়েটাকে ইচ্ছে করে খেপাচ্ছে সে। রুষার কথা সরাসরি জিজ্ঞেস করে মানসিক প্রেসার দিতে চাচ্ছে না, তবে মনোভাব বুঝতে চেষ্টা করছে। আড়ামোড়া ভাঙলো আকর্ষণীয় ভঙ্গি করে হাসকি স্বরে বলল, আমার ঘর আর বিছানা, আমার শরীর, আমি কিভাবে শুব তোর থেকে শিখতে হবে। তিতির মুখ বাঁকায়, অসহ্য লাগছে এখন তার। রুষার কথাগুলো ঘুরপাক খায় এ লোক তার সামনে আসলে। প্রমাণ না পাওয়া পর্যন্ত শান্ত হবে না তার মন। তবে কেন যেন তার দৃঢ় বিশ্বাস ওই মেয়ে কিছু একটা মিথ্যা নিশ্চিত বলছে। তার অবচেতন মন তাকে জানাচ্ছে সে কথা। তিতির বিড়বিড় করলো এবারে, অভদ্র কি সাধে বললি? ঈশান স্পষ্ট শুনল সেটা। বিছানা ছেড়ে উঠে বসতেই আতঙ্কিত হলো তিতির। নিজের রুমে নিশ্চিন্তে অন্তত ঘুমানো যায়। এ ঘরে এর লোকের সাথে থাকলে না এই লোককে ভরসা করে, আর না তো নিজের বেহায়া শরীর মনকে ভরসা করতে পারে। তিতির গুটিসুটি মেরে ততক্ষণে জায়গা করে নিয়েছে সোফাতে। এক বিছানায় অসম্ভব। এত বড় বিছানা, সোফায় শুচ্ছিস কেন? ঈশানের প্রশ্নের জবাবে কাট কাট গলায় বলল, আমার ইচ্ছে। বাংলা সিরিয়াল দেখে শিখেছি সেসব? বেডে আই কুইক। আপনার সমস্যাটা কোথায় বুঝতে পারছি না আমি। আপনি ভালো মতো ঘুমান গিয়ে। আমাকে টানা হ্যাচড়া মানে কি? নাটক কম করে বিছানায় আয়, ঘুমাবো। তার বিছানায় যাওয়ার সাথে ওনার ঘুমের কি সম্পর্ক বুঝলো না তিতির। অসহ্যকর একটা পুরুষ আপনি। ঈশান ভাই ক্ষণে ক্ষণে রং পাল্টান। ভাই ডাকটা অসহ্য লাগে আজকাল ঈশানের। কঠিন গলায় বলল, আমার সেই রঙে রঙিন হতে না চাইলে দ্রুত আয়। আর বলতে যেন না হয়, আর একবার বলতে হলে চোখের সামনে খালি লাল রং দেখাবো। তিতির ঠোঁট উল্টে প্রশ্ন করে, অন্য রঙে কি সমস্যা? ঈশান ঘুরে বিছানার দিকেই যাচ্ছিল। তিতিরের প্রশ্নের জবাবে থমকে দাঁড়িয়ে ঘাড় বাঁকায়। কেমন একটা অশ্লীল হাসি দেয়, হাসকি স্বরে গেয়ে ওঠে, অল আই সি ইজ রেড, রেড, ওহ রেড, নাও অল আই সি ইজ। তিতিরের হাত পা সিটিয়ে আসে। এই মুভি ঈশান ভাইও দেখেছে। গা রিরি করে ওঠে শিহরণে। কোনো মতে বলে ওঠে, ছি, অশ্লীল। এসব মুভিস দেখেন আপনি? অসভ্য। ঈশান বিছানার কাছে গিয়ে ফিরে আসে আবার। গাল চেপে চোখে চোখ মেলায়। মুভিটা ভালো না বুঝি? তা তুই না দেখলে জানলি কিভাবে? একা আমি অশ্লীল? এখন জবাব দে। তিতিরের শরীর কাঁপে ঈশানের শরীরের ঘ্রাণে। চোখ বুজে থাকে। ঈশান গভীর দৃষ্টিতে পরখ করে বউ নামক নারীটির তিত্তির করে কাঁপতে থাকা ঠোঁট। চোখের পাপড়ি ঠোঁট ডুবিয়ে চুমু খেতে নিষ্পিস করছে নিজের অধর জোড়া। তবে তা করবে না সে। নিজ থেকে তিতির অনুমতি না দিলে এহেন কর্মকাণ্ড ঘটানো সম্ভব নয় তার। নিঃশব্দে হাসে, কানের কাছে মুখ নিয়ে হাসকি স্বরে বলে, আয় মুভিটা দেখি। ভুলে গেছি আমি। তিতির ভূত দেখার মতো বড় বড় করে ফেলে চোখ।
ছিটকে সরে যেতে চায়। ঈশান ততক্ষণে বন্দি করে এনে বসিয়েছে নিজের কোলের ওপর, এক হাতে কোমরে টেনে নিজের সাথে মিশিয়ে অন্য হাতে ল্যাপটপটা সেট করে সামনে বালিশ রাখে। তিতির ছটফট করছে সরে যেতে, কোলের ওপরে বসে থাকতে। হবে কেন? সম্ভব নাকি? লোকটা পাগল এক নাম্বারের। পাগল না সিয়ানা পাগল। আমি এসব দেখবো না, ছাড়ুন। আমি দেখি বলে তো অশ্লীল বললি। এমন আনরোমান্টিক বউ দিয়ে জীবন চলবে কি করে আমার? আমি আনরোমান্টিক? ভালো, ছাড়ুন। আমার চলবে না। ঈশান আরশাদের বউকে চরম রোমান্টিক হতে হবে। দু একটা খাট না ভাঙলে কিসের রোমান্টিক আবার? কেউ বোধহয় ইলেকট্রনিক শক দিচ্ছে বারবার তিতিরকে। লোকটা এত ঠোঁটকাটা কল্পনাতেও ভাবেনি আগে। গম্ভীর মুখের আড়ালে এমন বেহায়াপনা ছাড়বেন? ঈশানের তিতিরের পেটের ওপর খামচে ধরে রাখা হাতের চাপ দ্বিগুণ দৃঢ় করে। নিঃশ্বাস বন্ধ করে ফেলে তিতির এবারে। শ্বাস আটকে আসছে। ঈশান মুখ ডুবায় তিতিরের ভেজা চুলে। প্রাণ ভরে নেশাখোরের মতো শ্বাস টানে। নাক ঘষে চুলের ওপর দিয়েই তিতির খামচে ধরে ঈশানের উরু। ঈশানের মুখে হাসি নেই এখন আর। বুকটা জ্বলছে। আর নড়াচড়া করলে হাতটা পেট থেকে ওপরে উঠবে বলে দিলাম। মুহূর্তে কিংকর্তব্য বিমূঢ় হয়ে চুপ হয়ে যায় তিতির। ছটফটে ভাব কমে, স্বাভাবিকভাবে শ্বাস নে। এক হয় বন্ধ করে ফেলিস, নয়তো এমনভাবে শ্বাস টানিস আমার শ্বাস আটকে আসে। স্বাভাবিক থাকতে পারিস না? দোষ তো দিস বরাবর আমার। আমাকে সিডিউস করেটা কে শুনি? তিতিরের মাথায় হাত। বলে কি সে সিডিউস করে? প্রথম রাতে না হয় জ্বরের ঘোরে ভুল করে ফেলেছিল, বাকি দিনও অ্যাক্সিডেন্টলি ভুলের ওপরই। তারও বা দোষ কোথায়? আমি মোটেই আপনাকে স স সিডিউস করি না। তাহলে কি আমাকে দেখে সিডিউস হোস? কথার জালে ফাঁসানোর ধান্দা শুধু। মোটেই না, আপনার কন্ট্রোল নেই। ঈশান বাঁকা হাসে। জামা গলিয়ে হাত রাখে নরম নগ্ন পেটে। শীতল হাতের স্পর্শে ঝাঁকি দিয়ে ওঠে শরীর। মুভিটা দেখবো, তারপর দেখবো কে কন্ট্রোল হারায় ওকে। ঠিক যেমন আছিস পুরো মুভি এই পজিশন এই থাকতে হবে। রাজি? তিতিরের ইচ্ছে করছে এখনই হার মেনে নিতে। সে খুব ভয়ঙ্কর পজিশনে আছে, একদম ঈশানের ওপর। অস্বাভাবিক হৃদস্পন্দন বাড়ছে তার।